নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাকুক বসুন ধরা। জাগো নাগিনীরা জাগো, জাগো নাগিনীরা জাগো, জাগো জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাকুক বসুন ধরা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু পড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? অমর 21শে আমাদের বাঙালি জীবনের প্রথম চেতনা। এই চেতনা বাঙালি জাতিসত্তা জাগরণের প্রথম প্রণোদনা। 1952, 69, 71 স্বাধিকার থেকে স্বাধীনতা সবকিছু রচিত হয়েছিল 52 সেই আন্দোলনের প্রেক্ষাপটে। আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছি, আমরা একটি সার্বভৌম দেশ পেয়েছি। এ বড় গৌরবের এক অর্জন, যার পুরোটা জুড়েই আছে 52 সেই গৌরবময় ইতিহাস। 52 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে যেন আরও বেশি তাৎপর্য পেয়েছে 1999 সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর। সালাম, রফিক, শফিক, জব্বার সহ শহীদদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এ যেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 30 কোটি বাঙালির এক অনন্য অর্জন। এরকম একটি বিশেষ উপলক্ষে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের বিশেষ আয়োজনে। আমার নাম খায়রুল বাশার এবং সাথে আছি আমি নীল হুরে জাহান। বাংলা ভাষা নিয়ে আয়োজিত বাংলাদেশের সবথেকে বড় রিয়ালিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ, যাকে আমরা বলছি বাংলায় জাগি ভরপুর। আর এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। আজ 21শে ফেব্রুয়ারি দিনটিকে আমরা বিশেষভাবে আজকে স্মরণ করছি আমাদের এই আয়োজনেও, যেহেতু ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ আমাদের নতুন বাংলার যারা যোদ্ধারা আছো, তোমরা আজকে যেমন খেলবে, সেই সঙ্গে আজকের দিনে আমরা স্মরণ করব আমাদের ভাষা শহীদদের, আমরা ইতিহাসকে জানব। আজকে তোমাদের সামনে সুযোগ রয়েছে বাংলার এমন কিছু অজানা বিষয় উন্মোচন করার সবার সামনে, যেটি তোমাদের জন্য খুব বিশেষ হয়েই থাকবে, এতটুকু আমরা কথা দিতেই পারি। সেই আনুষ্ঠানিকতা শুরু করবার জন্য আজকে প্রধান 3 বিচারকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আছেন বিশিষ্ট সাংবাদিক, কবি, কথা সাহিত্যিক, কিশোর আলো সম্পাদক জনাব আনিসুল হক। এবং রয়েছেন আমাদের সবার মধ্যমণি হয়ে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ত্রৌপা মজুমদার। এবারে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। ধন্যবাদ, সবার সঙ্গে পরিচয় হয়ে গেল, সবাই অপেক্ষা করছো খেলার জন্য। আজকে কিন্তু একটু ভিন্নতা রয়েছে, সবসময় একজন দাঁড়িয়ে থাকো, আজকে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছো। আজকে খেলাটা একটু ভিন্ন হবে, আজকে আমাদের ধাপগুলো কিন্তু একটু পরিবর্তন হয়েছে। ধাপগুলো পরিবর্তন হয়ে আমার মনে হয় যে খেলার মধ্যে আজকে উত্তেজনা আরো বেশি হবে, কারণ সবগুলো বাজানোর খেলা। আর তোমরা আজকে যুথবদ্ধ হয়ে খেলছো, সুতরাং দলবদ্ধ হয়ে কিন্তু আজকে অনেক অনেক নম্বর নিজেদের ঝুলিতে নিয়ে নিতে পারো। প্রথম যে খেলাটি রয়েছে, এই খেলাটির নাম হচ্ছে বাংলা সাহিত্যে যা কিছু প্রথম। দুপাশের পর্দায় একটির পর একটি প্রশ্ন আসতে থাকবে, ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে। তোমাদের মধ্যে দায়িত্ব বন্টন করে নাও, কে ঘন্টা বাজাবে, কে কাকে সহযোগিতা করবে, কিভাবে। দুজন মিলে করতে যেও না, একদম কিন্তু গোলমেলে হয়ে যাবে ব্যাপারটা। নম্বর কিন্তু একই রকমই থাকছে, ঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং ভুল উত্তরের জন্য 3 নম্বর করে কাটা যাবে। চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে এবং সেই ক্ষেত্রেও নম্বর বন্টন একই রকমই থাকছে।
দেখে নেই আজকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কি থাকছে। বাংলা সাহিত্যে যা কিছু প্রথম, দেখছি পর্দায়। বাংলা সাহিত্যের প্রথম প্রণয় কাব্যের নাম কি? ঘন্টা বাজিয়েছ তৌফিক এবং নিসা। উত্তর ইউসুফ জুলেখা। লেখক শাহ মোহাম্মদ সগীর। পর্দায় দেখে নি উত্তরটি। ইউসুফ জুলেখা, কবি শাহ মোহাম্মদ সগীর, মধ্যযুগ 1300 থেকে 1400 পর্যন্ত। বলতে হবে Sorry, বাংলা ভাষার হ্যাঁ, প্রথম শর্মিষ্ঠা, সার্থক নাটকের নাম কি এবং নাটকটি কে লিখেছেন? প্রিয়ন্তী দাস প্রান্তি। শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চল উত্তরটি দেখে নিই পর্দায়। শর্মিষ্ঠা ঠিক উত্তর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক উত্তরের জন্য প্রিয়ন্তী দাস প্রান্তি, সানিয়ান শুভ্র বিশ্বাস তোমাদের কাছে চলে যাচ্ছে 5 নম্বর। পরের প্রশ্ন আসছে পর্দায়। ঢাকা থেকে প্রথম প্রকাশিত নাটকের বইয়ের নাম কি এবং এটা কে লিখেছিলেন? ঘন্টা বাজিয়েছ রাজ এবং তাসনিয়া। নীল দর্পণ, দীনবন্ধু মিত্র। কেউ নীল চ্যালেঞ্জ দর্পণ। করতে চাও? উত্তর দেখে নিই। নাটকটির নাম নীল দর্পণ। এটা প্রকাশিত হয় 1860 সালে। লিখেছিলেন দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হলো বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণীর প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী। অভিনন্দন, পেয়ে যাচ্ছ 5 নম্বর। চলো তোমাদের জন্য দেখছি আমাদের আজকের পরের প্রশ্নটি। প্রথম যে বাংলা নাটকটি ইংরেজিতে অনুদিত হয়েছিল সেই নাটকটির বাংলা ও ইংরেজি নাম কি ছিল? অনুবাদটি কে করেছিলেন? ঘন্টা বাজিয়েছে মোহাম্মদ ইব্রাহিম এবং সুহা। বলো। পারছো না? নাটকটির বাংলা হলো নীল দর্পণ, ইংরেজি দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এবং অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক উত্তর দিয়েছো তৌফিক আলম এবং সিদরাতুল মুনতাহা নিশা। তোমাদের জন্য 5 নম্বর থাকছে। এবং এই অনুবাদের পর কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যার ফলে নীল কমিশন বসাতে বাধ্য হয়েছিল তারা, ব্রিটিশ সরকার। একদমই ঠিক বলেছো নীল। নীল দর্পণ নিয়ে তোমার এই তথ্যটি অনেক ঠিক ছিল। এবারে চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আসছে পর্দায়। 21-এর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কি এবং উপন্যাসটি কে লিখেছিলেন? ঘন্টা বাজিয়েছ মাইশা এবং চন্দন। আরেক ফাল্গুন, জহির রায়হান। আরেক ফাল্গুন, জহির রায়হান। ওদের এই উত্তরটিকে কেউ চ্যালেঞ্জ করছো না? উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। আরেক ফাল্গুন লিখেছিলেন চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1968 সালে। চলো দেখে নিচ্ছি আমাদের পরের প্রশ্ন। বাংলা সাহিত্যে যা কিছু প্রথম আসছে পর্দায়। প্রথম কোন বাঙালি মুসলিম নারী লেখকের উপন্যাস ইংরেজিতে অনুদিত হয়েছে? ইংরেজি উপন্যাসটির নাম কি এবং কে লিখেছেন? ঘন্টা বাজিয়েছ রাজ এবং রিফা। উত্তরটি কি হবে? এটা হবে হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়ার হচ্ছে উপন্যাস ইংরেজিতে অনুদিত হয়েছিল এবং সেটির নাম ছিল সুলতানাস ড্রিম। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না? উত্তর দেখি। ঠিকঠাক উত্তর দিয়েছো, কিন্তু মাথায় হাত কেন রিফা তাসনিয়া? নিশ্চিত ছিলাম না তো একটু এখানে অনুমান করে নিশ্চিত না দিয়েছি। হয়ে এত ঠিকঠাক বলে দিয়েছো। ঠিক আচ্ছা, উত্তর। এখানে একটু তথ্য মানে যোগ করতে চাই। তুমি যে বললে ইংরেজিতে অনুদিত হয়েছিল, আসলে উনি নিজেই প্রথম ইংরেজিতে লিখেছিলেন, তারপরে উনি নিজেই সেটাকে বাংলায় করেছিলেন। কাজে প্রথম কিন্তু ইংরেজিতেই হয়েছিল। এবং সুলতানাস ড্রিম কিন্তু ইউনেস্কো কর্তৃক বিশেষ স্বীকৃতি লাভ করেছে সম্প্রতি, যেটা আমাদের জন্য খুবই গর্বের। বাহ। ঠিক উত্তর হয়েছে রাজ এবং রিফা। পেয়ে যাচ্ছ 5 নম্বর। তোমাদের জন্য পরের প্রশ্ন আসছে পর্দায়। বাংলায় প্রথম মহিলা কবি কে এবং তার অন্তত একটি কাব্যগ্রন্থের নাম বলো। ঘন্টা বাজিয়েছ রাজ এবং তাসনিয়া। প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী এবং তার একটি কাব্যগ্রন্থের নাম রামায়ণ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না? উত্তর দেখে নি। চন্দ্রাবতী ঠিক উত্তর। তুমি রামায়ণ বলেছো। বিচারকদের কাছে চলে যাব। হ্যাঁ, উত্তর ঠিকই দিয়েছো যে রামায়ণ, কিন্তু এই কাব্য চন্দ্রাবতী শেষ করতে পারেননি। যেহেতু রামায়ণ একটি মহাকাব্য, অনেক বড় কাব্য, এবং চন্দ্রাবতী এই কাব্য লেখার ব্যাপারে উৎসাহিত হয়েছিলেন তার বাবার দ্বারা। চন্দ্রাবতীর জীবনে এমন এক ঘটনা ঘটেছিল
যে সেই কষ্টে ভেঙে পড়েছিলেন চন্দ্রাবতী। তার বাবা বললেন যে মা তুমি লেখালেখি করো, দেখবে তোমার মনের কষ্ট দূর হয়ে যাবে। আর চন্দ্রাবতীর নিজের জীবনেরও এই যে কাহিনী, উত্থান পতন, এগুলো নিয়ে আরেক কবি আরেক কাব্য লিখেছেন। নয়ন ঘোষ আরেকটি কাব্য তৈরি করেছেন যেটির নাম চন্দ্রাবতীর নামেই চন্দ্রাবতী। খুব চমৎকারভাবে এই উত্তরটির ব্যাখ্যা দিচ্ছিলেন, ধন্যবাদ স্যার আপনাকে। এবারে চলে যাচ্ছি পরের প্রশ্নে, আর পরের প্রশ্ন আসছে পর্দায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কত সালে লেখা হয়? ঘন্টা বাজিয়েছ রাজ এবং তাসনিয়া। 1922 সালে। তুমি বলেছো 1922 সালে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। বিদ্রোহী কবিতা 1921 সালের ডিসেম্বর মাসে লেখা হয়েছিল। তোমার উত্তরটি ভুল হয়েছে। জানতে চাই আনিসুল হক আপনার কাছে। আমি তো মনে করি বিদ্রোহী বাংলা ভাষার একটা শ্রেষ্ঠ কবিতা, এমনকি পৃথিবীরও একটা শ্রেষ্ঠ কবিতা। বিস্ময়কর ব্যাপার হলো যে কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1899 সালে। মাত্র 22 বছর বয়সের একজন বলা যায় তরুণ কি করে এই দুনিয়া কাঁপানো কবিতাটা লিখে ফেললেন, এই কবিতার কোনো তুলনা হয় না। এখানে আমি আরেকটু যোগ করি, কাজী নজরুল ইসলাম ওই সময় থাকতেন মোজাফফর আহমদের সঙ্গে, এবং মোজাফফর আহমদ তার এক স্মৃতিচারণে লিখেছেন যে আমি রাত 10টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন নজরুল উচ্ছ্বসিত হয়ে এই কবিতা আমার সামনে নিয়ে আসে। এক রাতে লেখা এই দুর্দান্ত কবিতা। তরুণরাই তো সবসময় এরকম বড় বড় ঘটনার জন্ম দিয়েছে। আমিও ঠিক সেটাই ভাবছিলাম, হয়তো পরাধীন তারুণ্যই শক্তি। ভারতে এই কবিতাটি দারুণ উত্তেজনা সৃষ্টি করে। এই পত্রিকা একাধিকবার ছাপাতে হয়েছিল এবং পত্রিকা বিক্রি হয়ে যাচ্ছিল, যে পত্রিকা এটা প্রথম প্রকাশিত হলো। এটা একটা মানে অত্যাশ্চর্য ঘটনা। এবং এক কবিতা লেখার পরে কবি কাজী নজরুল ইসলাম যেখানেই যেতেন তরুণেরা তার পেছনে পেছনে হাঁটতে, ভিড় জমে যেত। ধন্যবাদ স্যার, চমৎকার তথ্য দিয়েছেন। চলো আজকের প্রথম খেলার শেষ প্রশ্নটি দেখে নিচ্ছি পর্দায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কারাবন্দী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কোন গীতিনাট্য উৎসর্গ করেছিলেন এবং কত সালে? অনেক ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছি, সবাই অনেক কিছু ভাবছো, কিন্তু ঘন্টা বাজিয়েছে রাতুল মণ্ডল এবং তাকওয়া ইসলাম হিয়া। তোমাদের উত্তরটি বলবে। বসন্ত গীতিনাট্যটি 1919 সালে। বলছো বসন্ত গীতিনাট্য 1919 সালে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, ঠিক উত্তরটি দেখব পর্দায়। বসন্ত গীতিনাট্য ঠিক আছে, কিন্তু 22 ফেব্রুয়ারি 1923 সাল হবে। তুমি 1919 সাল বলছো, আমি বিচারকদের কাছে চলে যাব। অর্ধেক ঠিক অর্ধেক ভুল, কি করব? দুজন মিলে খেলছে বলে যে অর্ধেক অর্ধেক করে নম্বর দেওয়া যাবে তা তো আর আমরা পারছি না, কাজেই 3 নম্বর আমাদেরকে কেটে নিতেই হবে। বসন্ত এটি একটি ঋতু বিষয়ক নাটক, এবং নজরুল কারাবরণ করেছিলেন ধূমকেতু পত্রিকায় তার একটা কবিতার জন্য। সেটা দুর্গাপূজা সংখ্যায় আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা লিখেছিলেন। তিনি বলছিলেন, কবিতার ভাবটা খুব বেশি জটিল নয়, যে আনন্দময়ীর আগমনে সব অপশক্তি দূর হবে, সব কালো কালিমা দূর হয়ে যাবে। এই কবিতাও ব্রিটিশদের গায়ে আগুন ধরিয়ে দেয়, অর্থাৎ তারা এটাকে মেনে নিতে পারেনি এবং তাকে শেষ পর্যন্ত কারাবরণ করতে হয়েছিল রায়ে। এবং যে আদালতে দাঁড়িয়ে তিনি সাক্ষ্য দিয়েছিলেন সেটিও কিন্তু আরেকটি প্রবন্ধ এবং ছোট প্রবন্ধের বই আকারে আমরা এখন পাই, সেটা হলো রাজবন্দির জবানবন্দি, এই নামে আমরা এখন পাই। কবি কাজী নজরুল ইসলাম কারাগারে অনশন ধর্মঘট করেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার বার্তা পাঠান, টেলিগ্রাম। সেখানে লেখা ছিল, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। অনশন ধর্মঘট ভঙ্গ করো, আমাদের সাহিত্য তোমাকে চায়। আমরা বাংলা সাহিত্যে যা কিছু প্রথম তাই আজকে জানছি। তোমাদেরকে প্রশ্ন করছিলাম, তোমরাও দারুণ দারুণ সব উত্তর দিয়েছো। একই সাথে বিচারক মণ্ডলী সমৃদ্ধ করেছেন চমৎকার কিছু সংযোজনী দিয়ে। ইতিহাসকে জানছি আমরা নতুন করে। একেবারেই ঠিক বলেছো নীল। এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো, উপাত্তগুলো আমাদেরকে সাহায্য করবে বাংলাকে আরো গভীরভাবে জানতে। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা
স্বাগত সবাইকে বিরতির পর ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের বিশেষ আয়োজনে। এবারে জানবো ফল কি দাঁড়ালো, কে কত পেয়েছো। ফল ঘোষণা করার জন্য অনুরোধ করছি কথা সাহিত্যিক আনিসুল হককে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের প্রথম খেলায় মোহাম্মদ ফিরদাউস হোসাইন তাসিফ পেয়েছে 0, মাইশা চন্দন চ্যাটার্জি 5, HM সোহাইল সিফাত রশি তুলতুল চৌধুরী 0, সুরিত মিত্ররাজ রিফা তাসনিয়া 12, মুহাম্মদ তৌফিক আলম সিদ্রাতুল মুনতাহা নিসা 10, রাতুল মণ্ডল তাকওয়া ইসলাম হিয়া -3, মুশফিকুল আলম অয়ন ফাবিহা তাসনিম 0, অভিষেক দাস আদিবা মহসিন 5, প্রিয়ন্তী দাস প্রান্তি সানিয়ান শুভ্র বিশ্বাস 5, মুহাম্মদ ইব্রাহিম খন্দকার মুশিরা জান্নাত সুহা পেয়েছো 0। ধন্যবাদ স্যার। আজকে কিন্তু হিসেবটা একটু অন্যরকম হয়ে গেল, যেহেতু সব সময় প্রথম খেলাটা একটু অন্যরকম থাকে, উত্তরপত্র লিখতে হয়, কেউ কিছু না কিছু নম্বর তো পেয়েই থাকে এবং ভালো নম্বরই পেয়ে থাকে। আজকে কিন্তু শুরুটা হলো অনেকের 0 দিয়ে, কারো -3 দিয়ে। তারপরে আমরা তো বলতে চাই মন খারাপ করা যাবে না, সামনে কিন্তু আরও খেলা আছে যেখানে নম্বর যোগ করার সুযোগ থাকছে সবার জন্য। সেই সুযোগটা তাহলে এবার তাদের আমরা করে দেই। শুরু হয়ে যাক পরের খেলা। 21 আমাদের জীবনকে শুধুমাত্র সমৃদ্ধ করেনি, আমাদের সঙ্গীতকেও অনেক সমৃদ্ধ করেছে এবং অসংখ্য কালজয়ী সঙ্গীত কিন্তু রচিত হয়েছে 21কে ঘিরে। পরের খেলাটার নাম কি? পরের খেলা এই গান নিয়েই, গানের ভেলায় সুরেলা সফর। নামটা শুনে তো কিছুটা বুঝতে পারছো। আমরা আজকে গানের ভেলায় চড়ে একটা সুরেলা সফরে বের হব। নিয়মটা বলে দিচ্ছি এবারের খেলার কি হতে যাচ্ছে, কিভাবে নম্বর পাচ্ছ আর কিভাবে নম্বর কাটা যাচ্ছে। নিয়মটা হচ্ছে দুপাশের পর্দায় গান থেকে কতগুলো গানের কলি ভেসে উঠবে, তোমাদেরকে গীতিকার সুরকার এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। এটি ঘন্টা বাজানোর খেলা, বাজানোর নিয়ম কানুন সবকিছু তোমাদের জানা আছে। দলগতভাবে খেলছি, তার মানে দুজন দুজন করে বাংলাবিদ আজকে তোমরা যুথবদ্ধ হয়েছো এবং তোমরা নিশ্চয়ই জানো আজকে দুজন বাংলাবিদকে আমরা বিদায় জানাবো। সতর্কভাবে খেলবে কিন্তু ক্ষিপ্রতার সাথেও খেলবে, এটি ঘন্টা বাজানোর খেলা। প্রথম প্রশ্ন পর্দায়। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, গানটির রচয়িতা ও সুরকারের নাম কি? আব্দুল লতিফ। তুমি বলেছো আব্দুল লতিফ। গানটির গীতিকার আর সুরকার দুজনই আব্দুল লতিফ। কেউ চ্যালেঞ্জ করতে চাও এই উত্তরকে? করছো না, উত্তর দেখে নেব। ঠিক উত্তর দিয়েছো হিয়া, রচনা শুরু করেছেন আব্দুল লতিফ। তুমি কি গানটা জানা আছে তোমার? প্রথম লাইনটা মনে হয়। দেখি একটু শুনি, প্রথম লাইনটাই শুনি। ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায়, এতটুকুই মনে আছে। আমার হাতে পায়। সুন্দর হয়েছে, ধন্যবাদ হিয়া। হিয়া এবং রাতুলের ঘরে তাহলে চলে যাচ্ছে 5 নম্বর। হ্যাঁ, 1953 সালে জারি সুরে রচিত দীর্ঘ এই গানটি রচনা ও সুর করেছিলেন আব্দুল লতিফ। যেমনটি হিয়া বলেছে, এই গানটি বাংলা ভাষা সাহিত্য ঐতিহ্যগত দিক থেকে অমর সৃষ্টি। পরের প্রশ্ন চলে যাচ্ছে। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, এই গানটির রচয়িতাকে? আবারও রাতুল মণ্ডল এবং হিয়া। শামসুদ্দিন আহমদ। রাতুল, হিয়া তোমরা বলছো শামসুদ্দিন আহমেদ, কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। কবি শামসুদ্দিন আহমেদ ঠিক উত্তর। ঠিক উত্তরের জন্য পেয়ে যাচ্ছ তোমরা 5 নম্বর। অভিনন্দন। চলো পরের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি পর্দায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, গানটির রচয়িতা ও সুরকারের নাম কি? ঘন্টা বাজিয়েছো সিফাত এবং তুলতুল। প্রতুল মুখোপাধ্যায়। রচয়িতা এবং সুরকার দুজনেই প্রতুল মুখোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, অনেক অনেক অভিনন্দন সিফাত এবং তুলতুল। তুলতুল গানটি গাইতে পারবে? কিন্তু তুলতুল ঠিক উত্তর দিয়ে এত মন খারাপ করে ফেলেছো কেন? না, মন খারাপ করিনি। তাহলে একটু শুনি তোমার কণ্ঠে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, সবাই হাততালি। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই,
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। ধন্যবাদ। চলো খেলায় ফিরে যাই। খুব সুন্দর করে গেয়েছে তুলতুল। পরের প্রশ্ন আসছে পর্দায়। ও ভাই রে ভাই বাংলাদেশে বাঙালি আর নাই গানটির রচয়িতা ও সুরকারের নাম কি? ঘন্টা বাজিয়েছো সিফাত এবং তুলতুল। চ্যালেঞ্জ করতে চাও কেউ? পারছে না ওরা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তরটি দেখে নেই। গানটি লিখেছেন অধ্যাপক আনিসুল হক চৌধুরী এবং সুর করেছেন শেখ লুৎফর রহমান। তোমরা কোনো উত্তর দাওনি ঘন্টা বাজিয়ে। সিফাত এবং তুলতুল তোমাদের 3 নম্বর কেটে নিতে হচ্ছে। খুব বেশি উত্তেজিত হয়ে উত্তর না জানা থাকলে ঘন্টা বাজানো যাবে না, কারণ উত্তর না দিতে পারলে কিন্তু 3 নম্বর কাটা যাবে। পরের প্রশ্ন চলে যাচ্ছে। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। গানটির রচয়িতা সুরকারের নাম কি? ঘন্টা বাজিয়েছো কে? গানটির রচয়িতা হলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার হলেন কণ্ঠশিল্পী শ্যামল মিত্র। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করছো ইব্রাহিম এবং সুহা। গৌরীপ্রসন্ন মজুমদার এবং সমর দাস। গৌরীপ্রসন্ন মজুমদার এবং সমর দাস। হ্যাঁ বলো। গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকারের নাম হলো সমর দাস। সেটা তো ওরা বলেছে। সমর দাস ওরা প্রথমে পরে বলেছে। চ্যালেঞ্জ করতে চাচ্ছ? উত্তর দেখে নেই। সিফাত এবং তুলতুল তোমরা প্রথমে ঘন্টা বাজিয়ে বলেছিলে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার শ্যামল মিত্র। উত্তরটা ঠিক হয়েছে, পেয়ে যাচ্ছ 5 নম্বর। চ্যালেঞ্জ করেছিলে ইব্রাহিম এবং সুহা। গৌরীপ্রসন্ন মজুমদার ঠিক ছিল, কিন্তু সুরকার বলছিলে সমর দাস। একই ভুলটি করেছো চ্যালেঞ্জ করে তৌফিক এবং নিশা। তোমাদের 2 দল থেকেই 3 নম্বর করে কাটা যাচ্ছে, আমরা দুঃখিত। এবং অভিনন্দন সিফাত এবং তুলতুল। বেশ ঝক্কির একটা প্রশ্নোত্তর পর্ব আমাদের হলো। পরের প্রশ্নে যাই নাকি? হ্যাঁ, পরের প্রশ্ন তোমাদের জন্য আসছে পর্দায়। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। গানটির রচয়িতা ও সুরকারের নাম কি? ঘন্টা বাজিয়েছ ফিরদৌস এবং তাসিফ। গানটির রচয়িতা মোহিনী চৌধুরী এবং সুরকার কৃষ্ণচন্দ্র দে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। উত্তর দেখব। গীতিকার মোহিনী চৌধুরী, সুরকার কৃষ্ণচন্দ্র দে। উত্তর একেবারে ঠিক হয়েছে। দারুণ। অভিনন্দন ফিরদৌস এবং তাসিফ, তোমাদের ঝুলিতে যুক্ত হলো 5। তোমাদের সবার জন্য আমাদের পরের প্রশ্ন দেখছি পর্দায়। জনতার সংগ্রাম চলবেই। গানটির রচয়িতা ও সুরকারের নাম কি? সিফাত এবং তুলতুল আবারও ঘন্টা বাজিয়েছো, তোমাদের উত্তর চাই। গানটির গীতিকার হলেন সিকান্দার আবু জাফর এবং গানটির সুরকার হলেন শেখ লুৎফর রহমান। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? আমরা চলো উত্তরটি দেখে নেই পর্দায়। ঠিকঠাক উত্তর দিয়েছো, লিখেছেন কবি সিকান্দার আবু জাফর, সুরারোপ করেছেন শেখ লুৎফর রহমান। তোমাদের জন্য 5 নম্বর। পরের প্রশ্ন আসছে পর্দায়। বান এসেছে মরা গাঙে, খুলতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও। গানটির রচয়িতা ও সুরকারের নাম কি? ঘন্টা বাজিয়েছ রাজ এবং তাসনিয়া। গানটির রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান মুনির এবং সুরকার শেখ লুৎফর রহমান। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখে নেই। মুকুন্দ দাস। উত্তর ভুল হয়েছে। রাজ তাসনিয়া, তোমাদের ঝুলি থেকে আরো 3 নম্বর কাটা গেছে। সম্ভবত প্রশ্নটি ভালো মতো না দেখেই ঘন্টা বাজানো হয়ে গেছিল। এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। দুজন মিলে খেলছো, শুধু নিজের ব্যাপার ভাবলেও হবে না, সঙ্গীর কথাও ভাবতে হবে। আমরা দেখছি পরবর্তী প্রশ্ন। বলতে হবে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। গানটির রচয়িতা ও সুরকারের নাম কি? ঘন্টা বাজিয়েছো তৌফিক আলম, সিদ্ধাতুল মুনতাহা, নিশা। গানটির রচয়িতা হচ্ছেন গাজীউল হক, সুরকারের নাম নিজামুল হক। কেউ চ্যালেঞ্জ করতে চাও? ঠিক উত্তরটি দেখছি পর্দায়।
লিখেছিলেন গাজীউল হক, সুরারোপ করেছেন নিজামুল হক। একেবারে ঠিক উত্তর দিয়ে জিতে নিচ্ছে তৌফিক এবং নিশা 5 নম্বর। এরই সাথে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নের জন্য প্রস্তুত হয়ে নাও। সালাম সালাম হাজার সালাম গানটির রচয়িতা ও সুরকারের নাম কি? ঘন্টা বাজিয়েছো রাজ এবং তাসনিয়া। আর রচয়িতা হচ্ছে ফজল এ খোদা, আর সুরকার হচ্ছে আব্দুল জব্বার। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না? উত্তর দেখব। ফজল এ খোদা এবং আব্দুল জব্বার, উত্তর একদম ঠিক হয়েছে, পেয়েছো 5 নম্বর। এবার আর ভুল করনি ঘন্টাবাজি, উত্তরটা ঠিকঠাক এসেছে। এরই মধ্য দিয়ে প্রায় শেষের দিকে আছি আমরা এই খেলায়। আরেকটি মাত্র প্রশ্ন আছে, দেখা যাক কারা পেতে যাচ্ছ। নম্বর দেখছি পর্দায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতার নাম কি? ঘন্টা বাজিয়েছো প্রান্তি এবং শুভ্র, বলো। গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, সুরকার আলতাফ মাহমুদ। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না? উত্তর আব্দুল গাফফার চৌধুরী 1954 সালে। তবে ইতিহাস থেকে জানা যায় এই গানটির প্রথম সুরারোপ করেন আব্দুল লতিফ। তোমাদের উত্তর ঠিক আছে। এটা 21-এর প্রভাত ফেরিতে গাওয়া হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রথমে যখন সুরটা ছিল তখন সুরটা ছিল অনেকটা এরকম যে আমার ভাই রক্তে রাঙানো, এরকম সুরটা ছিল। আর প্রভাত ফেরির সঙ্গে মানিয়ে নিতে এখন গানটা আলতাফ মাহমুদ পরে অন্যরকম সুর দেন। এই আলতাফ মাহমুদের কথা ত্রপা মজুমদার বলছিলেন যে তোমরা কতটুকু জানো, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে এবং যুদ্ধ পূর্ববর্তীকালে তার যে অবদান, এটা আসলে অবিস্মরণীয়। এবং শহীদ বুদ্ধিজীবীদের তিনিও একজন, যদিও তিনি 14ই ডিসেম্বর তাকে ধরে নিয়ে যাওয়া হয়নি বা তাকে শহীদ তিনি হননি ওই সময়ে, তাকে আরও আগে 30শে আগস্ট তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং এর কিছুদিন পরে তিনি শহীদ হন। অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আরও জানিয়ে দিয়ে রাখি, আজকের অনুষ্ঠানটি কিন্তু আমরা শুরু করেছিলাম, আজকের পর্বটি কিন্তু আমরা শুরু করেছিলাম এই গানটি দিয়ে, যেটি তোমরা পরিবেশন করেছো। খুব দারুণ গেয়েছো তোমরা, তোমাদের জন্য একটি হাততালি হয়ে যাক। সম্মানিত বিচারক মণ্ডলী যখন তাদের বিচার কাজ সম্পাদন করছেন, ঠিক সেই মুহূর্তে আমার মনে হয় যে এই সময়টুকু আমরা কাজে লাগাতে পারি। কি করা যেতে পারে? একটা জিনিস হচ্ছে যে বাংলার যে চিরায়ত যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে বাংলা সংস্কৃতিকে দারুণভাবে ধারণ করা হয়েছে। অবশ্যই আমাদের শেকড়ে অনেক কিছুই আছে, আমরা অনেক সমৃদ্ধ একটি জাতি। আমাদের সঙ্গীত কিন্তু অনেক সমৃদ্ধ, আমরা তো জানি, তাই না, আমাদের লোকগানের কথা। এবং আমাদের যদি বলি যে বাউল, আমাদের ফকির লালন সাঁই, তিনি কিন্তু বারবার মনে করিয়ে দিয়ে গেছেন যে বিদেশি কিছু শেখার আগে বাংলাটাকে গভীরভাবে শিখতে হবে, জানতে হবে, ধারণ করতে হবে। এখন পর্যন্ত যারা লালনকে অনেক গভীরভাবে বুকে ধারণ করেছেন, এরকম রত্ন খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আমাদের বাউল শফি মণ্ডল যিনি আছেন, এখন পর্যন্ত তিনি দারুণভাবে ধারণ করেছেন। আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। তোমরা সবাই একটু লালন সঙ্গীত শুনতে চাও? চলো তাহলে সবাই একসাথে করতালির মাধ্যমে স্বাগত জানাই বাউল শফি মণ্ডলকে। গুরুগত না হইলে প্রেমেরই প্রেমিক না হইলে, গুরুগত না হইলে প্রেমেরই প্রেমিক না হইলে, সেই ধন কেউ পায় না রে। বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে, গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে, সেই ধন কেউ পায় না রে। বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। এক স্কুলে
10 জনা পড়ে গুরু মনে এই বাসনা সব সমান করে এক স্কুলে 10 জনা পড়ে গুরু মনে এই বাসনা সব সমান করে কেউ পিছে যে সে আগে গেল পিছে যে সে আগে গেল পরীক্ষায় সে না যায় রে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে বিনা কার্যে ধন উপার্জন বাংলা কিতাব কতজন পড়ে আরবি পারসি নাগরি বুলি কে বুঝতে পারে আর বাংলা কিতাব কতজন পড়ে আরবি পারসি নাগরি বুলি কে বুঝতে পারে তোরা শিখবি যদি নাগরি শিখিবি যদি নাগরি বুলি বাংলা লৌগে পাশ করে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে বিনা কার্যে ধন উপার্জন বিশ্বম্ভরে বিষ পান করে তার কাই করে বিছা হজম কাকে কি পারে বিশ্বম্ভরে বিষ পান করে তার কাই করে বিছা হজম কাকে কি পারে ফকির লালন বলে রসিক হইলে লালন বলে রসিক হইলে বিষ খেয়ে হজম করে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে বিনা কার্যে ধন উপার্জন গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে সেই ধন কেউ পায় না রে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে বিনা কার্যে ধন উপার্জন জাগি ভরপুর বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলা। স্বাগত বিরতির পর আরও একবার চলে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজনে 20 জন বন্ধু আমাদের সঙ্গে আছেন, বাংলাবিদ বন্ধু, যারা 50 জনের মধ্য থেকে সেরা 20-এ জায়গা করে নিয়েছে। আজকের দুটো খেলা কিন্তু হয়ে গেল, শেষ যে খেলাটি খেলেছি সেটার ফল কিন্তু এখনো জানাইনি কাউকে। তার আগে বিরতি যে এত চমৎকার হতে পারে সেটা কিন্তু আমার ধারণা ছিল না। বাউল শফি মণ্ডল এত চমৎকারভাবে গাইলেন, একদম মনে হচ্ছে যে বুকের মধ্যে গেঁথে গেছে। সেই সাথে ইস্পাহানি মির্জাপুর চাটা তো ছিলই। হ্যাঁ, চলো ফল নিয়ে আসি। ট্রপা মজুমদার, আপনার কাছে জানতে চাই এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে? মোহাম্মদ ফিরদাউস হোসাইন এবং তাসিফ, তোমাদের নম্বর 5। মাইশা এবং চন্দন চ্যাটার্জি এই ধাপে কোনো নম্বর পাওনি, তাই আগের 5-এই আছো।
HM সুহাইল সিফাত এবং রশ্মি তুলতুল চৌধুরী। ওরে বাবা, এই ধাপে তো তোমরা 15 নম্বর সংগ্রহ করেছো, কিন্তু 3 নম্বর কাটা গেছে, তাই এখন তোমাদের সর্বমোট নম্বর 12। সুরিদ মিত্র রাজ এবং রিফা তাসনিয়া, তোমরা এই ধাপে পেয়েছো 5 নম্বর, কাটা গেছে 3 নম্বর, তোমাদের সর্বমোট নম্বর এখন 14। মোহাম্মদ তৌফিক আলম এবং সিদরাতুল মুনতাহা নিসা, এই ধাপে পেয়েছো 5, কাটা গেছে 3, এখন সর্বমোট নম্বর 12। রাতুল মণ্ডল এবং তাকওয়া ইসলাম হিয়া, এই ধাপে সংগ্রহ কিন্তু বেশ ভালো, 10, কিন্তু আগে কাটা ছিল 3, তাই এখন তোমাদের সর্বমোট নম্বর 7। মুশফিকুল আলম অয়ন, ফাবিহা তাসনিম, কি হয়েছে আজকে? নম্বরের খাতা তো খোলাই যাচ্ছে না, যাক সামনে আরো খেলা আছে, খেলতে হবে ঠিকঠাক। অভিষেক দাস এবং আদিবা মহসিন, এই ধাপে তোমরা অংশ নাওনি, তোমাদের নম্বর আগেরটাই 5। প্রিয়ন্তী দাস প্রান্তি এবং সানিয়ান শুভ্র বিশ্বাস, এই ধাপে পেয়েছো 5, দুটো মিলে সর্বমোট নম্বর 10। মোহাম্মদ ইব্রাহিম এবং খন্দকার মুশিরা জান্নাত সুহা, আজকে দিনটা এখনো পর্যন্ত খুব একটা সুপ্রসন্ন নয়, তাই না? এই ধাপে 3 নম্বর কাটা হয়ে গেল, তাই বিয়োগ 3-এ তোমরা দাঁড়িয়ে আছো, কিন্তু আমরা নিশ্চিত সামনের খেলাগুলোতে তোমরা ভালো করতে পারবে। আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি নিয়ে মহান ভাষা দিবস নিয়ে বিশেষ পর্ব আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। অভিষেক এবং আদিবা, তোমরা একটা কবিতা নিয়ে প্রস্তুত হয়েছো, আমি যতটুকু জানি। তোমাদের কাছ থেকে কবিতা শুনতে চাই। আবৃত্তি করছি কবি মহাদেব সাহার 21-এর গান। 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে। তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে। 21 মানে শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। 21 মানে এই পদ্মা মেঘনার দেশে আবার 52 ফিরে আসছে, 69 ফিরে আসছে, 71 ফিরে আসছে। 21 মানে স্বপ্ন আসছে, ভবিষ্যৎও আসছে। 21 মানে অতীত নয় আগামী, মৃত্যু নয় জন্ম। 21 মানে শাশ্বত বাংলার হিজল তমাল, ভাটিয়ালি গান, শাপলা ফোটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে হাঁটা। সারাদিন আমি কি ভুলিতে পারি, 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে, পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এত সুন্দর করে কবিতা পড়লো আমাদের অভিষেক আর আদিবা, আর তারপরে ত্রপা মজুমদার যেভাবে আশীর্বাদ দিলেন, আমার তো মনে হচ্ছে আমিও একটা কবিতা পড়ি, এই আশীর্বাদটা আমারও লাগবে। খুব চমৎকার। সেটা বরং কিন্তু তোমার পাওয়ার সম্ভাবনা কম, একটু চেষ্টা করে দেখি। তুমি ভাবতেছো ব্যাংক থেকে রাজকুমার হয়ে যাবা? একদম হিংসাই মরে যাচ্ছে, উনিও কবিতা পড়বে না, ব্যাংক থেকে ব্যাঙাচি হয়ে যাওয়া। সময় হয়ে গেছে আরো একটি খেলা নিয়ে বাংলাবিদদের সাথে মেতে উঠবার। এই খেলাটি একটি নতুন খেলা। এই খেলাটির নাম কি নীল?
এই খেলাটির নাম হচ্ছে বাংলার পাঁচমিশালি। এই পাঁচমিশালি শব্দটার অর্থ কি বলো তো? পাঁচমিশালি শব্দটা হলো, কেউ বলতে পারবে তোমরা? অনেক কিছু মিলিয়ে সংমিশ্রণ, অনেক কিছু সংমিশ্রণ, মানে অনেক কিছু মিলিয়ে একটা কিছু হচ্ছে। বুঝতেই পারছো আমাদের এবারের খেলাটিও এমনই হবে, বিবিধ প্রসঙ্গে এখানে প্রশ্ন থাকবে। তার মানে আমরা যখন আজকে শুরু করেছিলাম 21-এর বিশেষ পর্ব, 21-এ নিয়ে আমরা গানের চরণ দেখেছি, গীতিকারের নাম দেখেছি, সুরকারের নাম দেখেছি, এর সাথে এবার আরও কিছু প্রশ্ন মিলেমিশে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আসবে। এটি ঘন্টা বাজানোর খেলা, এটি দলবদ্ধভাবে খেলতে হবে, চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে, নিয়ম কানুন সবকিছু আগের মতো থাকছে। প্রস্তুত তোমরা? প্রস্তুত আমরা। প্রথম প্রশ্ন পর্দায়। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম নাটকের নাম কি এবং রচয়িতা কে? ঘন্টা বাজিয়েছো রাজ এবং তাসনিয়া। কবর এবং রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। তুমি বলেছো কবর এবং রচয়িতা মুনির চৌধুরী। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও 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 না? উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। মুনির চৌধুরী কারাগারে ছিলেন, তখন রণেশ দাশগুপ্ত তাকে এই নাটকটা লিখতে অনুরোধ জানান। রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনির চৌধুরী এই নাটকটা লেখেন, কিন্তু তিনি কারাগারের ভেতরেই অন্য বন্দীদেরকে নিয়ে মহড়া দিয়ে ওই কারাগারের মধ্যেই এটা প্রথম মঞ্চস্থ করে। অভিনন্দন। প্রথম প্রশ্নে ঠিক উত্তর দেওয়ার জন্য রাজ এবং রিফা জিতে নিচ্ছ 5 নম্বর। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। সঞ্চয়িতা এবং সঞ্চিতা কাব্যগ্রন্থ দুটি কারা লিখেছিলেন? মাইশা এবং চন্দন চ্যাটার্জি। ঘন্টা বাজিয়েছো। সঞ্চয়িতার রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সঞ্চিতার রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কেউ চ্যালেঞ্জ করতে চাইবে? আমরা উত্তরটি দেখছি পর্দায়। অভিনন্দন, ঠিক উত্তর দিয়েছো মাইশা এবং চন্দন, পেয়ে যাচ্ছ 5 নম্বর। পরের প্রশ্ন আসছে পর্দায়। এই উপমহাদেশে বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রটির নাম কি? জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না? উত্তর দেখব। জামাই ষষ্ঠী। তোমাদের জন্য থাকছে পরের প্রশ্ন। বাংলায় কবিগানের প্রথম লোককবি কে? বাজিয়েছো প্রান্তি এবং শুভ্র। উত্তর বলবে রামনীতি গুপ্ত। গোজলা গুই। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না? উত্তর দেখে নিই। উত্তর ঠিক হয়েছে, অনেক অনেক অভিনন্দন। পেয়ে যাচ্ছ 5 নম্বর। ওদিকে শুভ্র এবং প্রান্তি ঘন্টাবাজি উত্তর দিতে পারোনি, কেটে যাচ্ছে 3 নম্বর। গোজলা গুই সম্পর্কে যদি একটু বলি, তিনি বাংলা কবি গানের আদি পুরুষদের অন্যতম। তাকে কবি গানের স্রষ্টাও বলা হয়ে থাকে। 1704 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অনেক আগের কথা। তিনি টপ্পারিতে আর টিকারার সঙ্গতে কবি গান করতেন। খুব বিশদ তার সম্পর্কে জানা যায় না, তবে এতটুকু আমরা জানি এবং তার নাম তোমরাও জানো দেখে আমরা ভীষণ আনন্দিত। পরের প্রশ্ন পর্দায়। লোকদার্শনিক লোককবি লালনের একটি স্কেচ পাওয়া যায়, এটি কে এঁকেছিলেন? ঘন্টা বাজিয়েছো মাইশা এবং চন্দন। অবনীন্দ্রনাথ। তুমি বলেছো অবনীন্দ্রনাথ। ঘন্টা বাজিয়ে চ্যালেঞ্জ করছো সুহাইল এবং তুলতুল। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। চ্যালেঞ্জ করছো প্রান্তি এবং শুভ্র। অবনীন্দ্রনাথ ঠাকুর। আর কেউ চ্যালেঞ্জ করছো? উত্তর দেখে নেব। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। লালন ফকিরের একমাত্র যে ছবি পাওয়া যায় সেটা কিন্তু এই স্কেচটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আঁকা। এর বাইরে কিন্তু লালন ফকিরের কোনো ছবি আমাদের কোথাও নেই। এবং যখন তোমরা জানো যে শিলাইদহের কুঠি বাড়িতে আসতেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ওই জমিদারিটা দেখাশোনা করতেন, সেই সময়ই তাঁর বজরাতে তিনি ডেকে পাঠিয়েছিলেন লালন ফকিরকে। লালন ফকির তাঁকে গান শুনিয়েছেন এবং সেই গান শুনতে শুনতেই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই স্কেচটি আঁকেন। চমৎকার, অনেক অনেক অভিনন্দন সিফাত এবং তুলতুল, তোমরা পেয়েছো 5 নম্বর। ঘন্টা বাজিয়ে ভুল করেছো মাইশা এবং চন্দন। প্রান্তি এবং শুভ্র, তোমাদের উত্তর ভুল হয়েছে, কাটা গেছে 3 নম্বর। কঠিন পর্যায়ে চলে গেছে খেলা, নম্বর যোগ হচ্ছে, কাটা যাচ্ছে, কার কিভাবে এগোচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আরও একটি প্রশ্ন তোমাদের জন্য পর্দায়। পূর্ব
পাকিস্তানে বাংলায় প্রথম যে চলচ্চিত্রটি নির্মিত হয় তার নাম কি? ঘন্টা বাজিয়েছো রাজ এবং রিফা, উত্তরটি বলবে। মুখ ও মুখোশ। মুখ ও মুখোশ তোমার উত্তর। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তরটি দেখে নিচ্ছি। মুখ ও মুখোশ ঠিক উত্তর। পেয়ে যাচ্ছ 5 নম্বর যৌথভাবে রাজ এবং রিফা। অনেক অনেক অভিনন্দন। তোমাদের জন্য শেষ প্রশ্ন আসছে পর্দায়। এবারে তোমরা অডিওতে একটি গান শুনতে পারবে। বলতে হবে এই গানটি প্রথম কোন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল এবং এর পরিচালক কে ছিলেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঘন্টা বাজিয়েছো রাতুল মণ্ডল এবং হিয়া, মাথায় হাত আবারও ফাবিহার। জীবন থেকে নেওয়া, পরিচালক হচ্ছে জহির রায়হান। কেউ চ্যালেঞ্জ করতে চাইবে? কেউ চ্যালেঞ্জ করছো না, চলো ঠিক উত্তরটি দেখে নেই পর্দায়। উত্তর ঠিক হয়েছে। এই চলচ্চিত্রটি 1970 সালে মুক্তি পেয়েছিল। সামাজিক এই চলচ্চিত্র তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। ছবির এই গানটি পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। জীবন থেকে নেয়া সম্পূর্ণভাবে রাজনৈতিক চেতনা সম্পন্ন একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রে কিন্তু আরও দুটি গুরুত্বপূর্ণ গানের কথা আমরা বলতে পারি যেগুলো যুক্ত হয়েছিল। একটা হলো কারারই লৌহ কপাট, যেটি কাজী নজরুল ইসলামের লেখা, এই গানটিও ছিল। আরেকটি হলো যে আমার ভাই রক্তে রাঙানো, যে গানটি আজকে আমরা শুরু করেছিলাম, সেই গানটিও এই চলচ্চিত্রে ছিল। আমরা বিরতি নিয়ে তারপরে ফিরে আসি, তারপরে কঠিন কাজটা করা যাবে। একদম। তোমাদের অপেক্ষা করতে হবে কি হবে না জানি না, কিন্তু আমাদের এমন অবস্থা হয়েছে যে আমাদের একটু বিরতি নিতেই হবে, একটু চা খেতেই হবে, তারপর মাথা ঠান্ডা করে আসতে হবে তোমাদের ফল নিয়ে। চলো বিরতিতে যাই। আর প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুক। এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ। ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকের সতেজ হয়ে আমরা আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের বিশেষ পর্বে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে পর্বকে আমরা সাজিয়েছি। এবং আজকে আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ। এবারে আমি একে একে তোমাদের ফল ঘোষণা করছি। সবথেকে উপর থেকে আসবো, মানে সবথেকে বেশি নম্বর যে পেয়েছো শুরুতেই তার নম্বর ঘোষণা করছি, তারপরে একে একে নিচের দিকে যাব। সবথেকে বেশি নম্বর আজকে পেয়েছো 24। যে দল, সেই দলের দুজন সদস্য হচ্ছে রাজ এবং তাসনিয়া। এরপর দ্বিতীয় স্থানে আছে 19 নম্বর নিয়ে সিফাত এবং তুলতুল চৌধুরীর দল। ঠিক এর পরপরই দুটি দল পেয়েছে 12 নম্বর করে, তার মানে তারা যৌথভাবে তৃতীয় স্থানে আছে। প্রথম 12 নম্বর যারা পেয়েছে তৌফিক এবং নিশার দল। এর পরপরই 12 নম্বর পেয়েছে আরো একটি দল, রাতুল এবং হিয়া। এরপর চতুর্থ স্থানে আছে 10 নম্বর নিয়ে ফিরদৌস এবং তাসিব। তার পরপর 5 পেয়েছো যে দুজন, অভিষেক এবং আদিবা। এর পরপরই আছো 4 নম্বর 1 কম নিয়ে মাইশা এবং চন্দন। একই সাথে আছো 4 নম্বর নিয়ে প্রিয়ন্তী এবং শুভ্র। এবারে যার কাছে যাচ্ছি তারা কোনো নম্বর পায়নি, কিন্তু তারপরও আজকে তারা নিরাপদে আছে। এই দলটি হচ্ছে অয়ন এবং ফাবিহার দল। আমার কিন্তু অয়ন আর ফাবিহাকে খুব পছন্দ হয়েছে, কারণ এই শূন্য শুনে ওরা যেই হাসিটা দিল, হাসি থামাতেই পারছে না, হাসি থামাতে পারছে না। খুব ভালো, আমি খুবই পছন্দ করলাম। তোমরা শূন্য পেয়েছো, নিরাপদে আছো। কারণটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে শূন্য ছাড়া পৃথিবীতে কিন্তু কোনো কিছু হতে পারবে না। আবার আজকের গানের মধ্যেও ছিল বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, অয়ন এবং ফাবিহা।
এবারে একটি দল বাকি রয়ে গেছে যারা শূন্যকেও হার মানিয়েছে, পেয়েছে -3। ইব্রাহিম এবং সুহা, তোমরা আমার দুপাশে চলে আসবে। ইব্রাহিম, মন খারাপ হয়েছে? এতদূর আসতে পেরেছি এটাই অনেক বেশি। আচ্ছা বাশার এবং নীল, আজকের পর্বটা খুব বিশেষ একটা পর্ব, কারণ বাংলাকে নিয়েই আমাদের এই আয়োজন, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। আর আজকে দিনটির কারণে, এই 21শে ফেব্রুয়ারির কারণেই কিন্তু আমরা বাংলায় কথা বলতে পারি, বাংলা ভাষাটা আমাদের হয়েছে। তো আমরা বিচারকরা একটু আলাপ আলোচনা করছিলাম, আমরা কি একটু ইস্পাহানি এবং চ্যানেল আইয়ের কারোর সাথে কথা বলতে পারি? আপনারা কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শুনতে পেলে একটু বলবেন। আমাদের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত আছে, যদি আপনাদের কোনো দ্বিমত না থাকে আমরা সেই সিদ্ধান্তটাতে যেতে চাই। আজকের পর্ব থেকে আমরা কাউকে বাদ দিতে চাই না। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী। এখন আবার শুনবো, এখন কি মন ভালো লাগছে? আগে কি আসলে মন খারাপ হয়েছিল? না, আগে হয়নি, কিন্তু এখন ভালো লাগছে। সুহা, এটা আসলে আশাতীত ছিল। সুহা, জানো একটা কথা আছে, খাদের কিনার থেকে যদি তুমি একবার ঘুরে আসতে পারো তবে ওই দৌড়টাতে তুমি কিন্তু বিজয়ী। আজকে এই যে আমাদের দুজন বাদ পড়ার কথা ছিল, কিন্তু বিচারক মণ্ডলী রায়টাকে বদলে দিলেন, তাদেরকে কি বলবে? অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে নয়, আজকের দিনটাকে ধন্যবাদ, কারণ এই 52 সালের 21শে ফেব্রুয়ারি আমাদেরকে বাংলা আমাদের করে দিয়েছে। যাও, যুদ্ধক্ষেত্রে আবারও ফিরে যাও। নিরাপদে আছো, তোমরাও চলে যাও স্বস্থানে। সবাই আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলে পর্বের শুরুতে, পর্বের শেষ পর্যন্ত সবাই আছে, এবং এই সবাইকে নিয়েই আমরা সামনের পর্বে এগিয়ে যাচ্ছি। এরই সাথে আজকের পর্ব শেষ করতে হচ্ছে। আগামী পর্বে যখন দেখা হবে তখন আমাদের সাথে এই 20 জন বাংলাবিদ থাকবে এবং আমরা বাংলা নিয়ে নিত্য নতুন খেলায় মেতে উঠব। বিদায় নেবার আগে আপনাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি ভরপুর।